এই গাড়ির যে সিট এতটাই মজবুত যে কোনো সময় যদি গাড়ি আল্লাহ না করে ক্র্যাশ করে আপনি ওভারঅল এই গাড়িটি যদি সিটিতে চালান, আমি যেটা পাই তার চেয়ে আমি একটু কম বলবো। আমি সাধারণত আসলে নিশান সানির পিছনের সিট অনেক বেশি কমফোর্ট। আপনি এত কমফোর্ট ফিল করবেন মনে হবে যে বাসার কোনো সোফা সিটে আপনি বসে আছেন। তবে এখানে সিএনজি সিলিন্ডার 60 লিটার রাখার কারণে অনেকটা কমে গেছে। তারপরেও আপনি যদি দেখেন এখানে বড় একটি লাগেজ, পাশাপাশি মডার্নও লাগতে পারে, আবার হচ্ছে একটু ওল্ড শেপেরও মনে হতে পারে। তবে আপনার রিগ্রেট ফিল হওয়ার কোনো কিছুই নাই। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন, আপনারা দেখছেন BD4 হুইলস। নিশান সানি কিনতে চাচ্ছেন কিন্তু সিদ্ধান্ত নিতে পারতেছেন না নিশান সানি কিনবেন কি কিনবেন না। এই গাড়িটি কিনতে গেলে অনেক প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খায়। তার মধ্যে অন্যতম হলো এই গাড়িটি রিলায়েবল কিনা, এই গাড়িটির সেফটি প্রোফাইল কেমন, এই গাড়িটি কমফোর্টেবল কিনা, এই গাড়িটি ফুয়েল ইফিশিয়েন্ট কিনা, এবং এই গাড়িটি ভ্যালু ফর মানি কিনা। এছাড়াও আরও অনেক প্রশ্ন আপনার মাথায় ঘুরপাক খায়। আমার এই কনফিউজ ভাই বোনদের জন্য আজকের এই স্পেশাল ভিডিও। নিশান সানি কেন কিনবেন তার উপরে 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই ভিডিও দেখলে নিশান সানি কিনতে আপনার সিদ্ধান্ত নেওয়াটা সহজ হয়ে যাবে। চ্যানেলে যারা নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। 1 নম্বর পয়েন্ট হলো রিলায়েবিলিটি। এই গাড়িটি কতটুকু কনসিস্টেন্টলি পারফর্ম করতেছে, এর মেনটেনিং ইস্যু কেমন, এগুলোর উপর আসলে নির্ভর করে গাড়িটি আপনি কিনবেন কিনা। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, এর মেনটেনিং ইস্যু এটাই তো আসলে বড় ফ্যাক্টর। অন্যান্য যে ব্র্যান্ড এর কাছাকাছি, মানে এর দামের যে গাড়িগুলো পাওয়া যায়, এক্স করোলা, এই গাড়িটির সঙ্গে যদি আপনি তুলনা করেন তাহলে বলবো যে ওটার চেয়ে এই নিশান সানির মেনটেনিং ইস্যু অনেক কম, আপনাকে অনেক হ্যাজার্ড কম দিবে। এই গাড়িটির এসি পারফরমেন্স ভালো, 3000 পর পর আপনার মেনটেন করতে হয়, এটা তো অ্যাজ ইউজুয়াল সব গাড়িরই করতে হয়। এবং লং টাইম ড্রাইভ করার ফলে যে ইঞ্জিন হিটিং ইস্যু, এই হিটিং ইস্যুটা কিন্তু আমি এখন পর্যন্ত পাইনি। এটা অবশ্যই ইঞ্জিনের উপর নির্ভর করে। অন্যান্য যে নিশান সানির ড্রাইভার আছে তাদের কাছেও শুনেছি এর ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো। সো আপনি এটাকে রিলায়েবল একটা গাড়ি বলতে পারেন। এরপর আমি আরেকটা জিনিস অ্যাড করব, আউট অফ বুক একটা কথা বলবো। এই গাড়ির যে সিট এতটাই মজবুত যে কোনো সময় যদি গাড়ি আল্লাহ না করে ক্র্যাশ করে আপনাকে একটু হলেও প্রোটেক্ট করবে, মানে একদম দুমড়ে মুচড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। সো এটা আমি একটি অ্যাডভান্টেজ সাইড বলবো। 2 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো। 2 নম্বর পয়েন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট, সেফটি প্রোফাইল। একটি গাড়ি চালাতে গেলে অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হওয়া লাগতেই পারে। তো কি প্রোটেকশন আপনাকে এই গাড়িটি দিবে? এই গাড়িটি আপনার ড্রাইভিং সিটে স্টিয়ারিংয়ে একটি SRS এয়ারব্যাগ আছে এবং এই পাশে একটি এয়ারব্যাগ থাকে। তবে ম্যাক্সিমাম সেকেন্ড হ্যান্ড গাড়িতে দেখেছি যে আপনার প্যাসেঞ্জার সিটের সামনে এখানে এয়ারব্যাগ নেই। তো যাই হোক, একটি SRS এয়ারব্যাগ আছে। এবং আরেকটি বিষয় ইম্পর্টেন্ট, তা হলো ABS ব্রেক। তো এই গাড়িতে ABS ব্রেক আছে। আপনার ব্রেকিং সিস্টেম অনেক ভালো। আপনি 80, 90, 100 এই স্পিডকে সহজেই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন। এর ব্রেকিং সিস্টেম আসলে অনেক ভালো। 3 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ফুয়েল ইফিসিয়েন্সি। আপনারা সবাই জানেন নিশান সানি 1.3 লিটার আছে এবং 1.6 লিটার আছে। 1.3 লিটারই বেশি আমাদের পছন্দ। তো 1.3 লিটারের ইঞ্জিন আপনার ফুয়েল ইফিসিয়েন্ট হবে, এটাই স্বাভাবিক। এখানে আপনি তেলে যদি চালান তাহলে যে পারফরমেন্সটা পাবেন, আপনি সিএনজিতে চালালে পারফরমেন্সটা একটু কমে যায়, এটা সবাই জানে। সিএনজিতে একটু কমে যায়, তবে এলপিজিতেও আপনি চালাতে পারবেন। আপনি ওভারঅল এই গাড়িটি যদি সিটিতে চালান, আমি যেটা পাই তার চেয়ে আমি একটু কম বলবো। আমি সাধারণত 10-11 এরকম পাই উইথ এসি। আর যদি আপনি হাইওয়েতে চালান তাহলে আপনি 13-14, অনেক সময় 15 পাবেন উইথ এসি। সো এই গাড়িটি আপনাকে এই দিক থেকেও কিন্তু অনেকটাই জ্বালানি সাশ্রয়ী গাড়ি বলতে পারেন। 4 নম্বর যে বিষয়টি আসবে তা হলো কমফোর্টেবল সিটিং। আপনি ড্রাইভিং সিটে বসার পর এটা কিন্তু আপনার ম্যানুয়াল, আপনার অটো না। সো আপনি অটোমেটিক, এই যে এখানে দেখতেছেন একটা চাকা আছে, এই চাকাটা যদি আপনি ঘুরান তাহলে আপনার সিটটা একটু উঁচা হবে। ভিতরে একটা সিট দেওয়া আছে, সেটা একটু উঁচা হবে। তো আপনি এটা উঁচু নিচু করতে পারবেন এবং এই গাড়িটি সিটটা আপনি আপনার ড্রাইভিং পজিশনের উপর সামনে পেছনে করতে পারবেন। তো এইটুকু সুবিধা আছে। আর
পিছনের যে সিটটা আছে এটাকেও আপনি পিছন দিকে নিতে পারেন অথবা সামনে নিয়ে আসতে পারেন। তো এটা মোটামুটি সব গাড়িতেই এরকম হয়, অ্যানালগ সিস্টেম না হলে আপনার অটোমেটিক সিস্টেমে থাকে। তো এই গাড়িতেও আছে, আপনি সিট কমফোর্টেবলি আপনার মতো করে করে নিতে পারবেন। আপনি সামনের প্যাসেঞ্জার সিটের যদি কথা বলেন, বেশিরভাগ সময় আপনার ড্রাইভার দিয়ে যদি গাড়ি চালান এবং আপনি যদি পাশে বসে থাকেন তাহলে একটি কমফোর্টেবল জার্নি কিন্তু আপনি পাবেন। লেগ রুম অনেক, আপনি পা একদম বিছিয়ে দিয়ে থাকতে পারবেন এবং এই সিটটাও কিন্তু অ্যাডজাস্টেবল, পিছন দিকে যাবে, সামনের দিকে যাবে। সো আপনি অনেক কমফোর্ট একটি জার্নি পাবেন। এই সিটটা কিন্তু দেখেন বডির মাঝামাঝি আছে। আসলে নিশান সানির পিছনের সিট অনেক বেশি কমফোর্ট। আপনি এত কমফোর্ট ফিল করবেন মনে হবে যে বাসার কোনো সোফা সিটে আপনি বসে আছেন। এখানে মাঝখানে আপনার হ্যান্ড রেস্টের ব্যবস্থা আছে, আপনার এখানে কাপ হোল্ডার। তো লাক্সারিয়াস যে ফিলিংটা আপনি এলিয়ন প্রিমিয়াতে পান হ্যান্ড রেস্ট দিয়ে লং জার্নিতে। এবং দেখেন সিটগুলো কিন্তু সামনের যে সিটগুলো অনেক পিছনে দেওয়া আছে, তারপরেও কিন্তু আমি পা একদম ভেতরে দিয়ে আছি, আমার পায়ে কোনো সমস্যা হচ্ছে না। আমি পাসপোর্ট 10 কমফোর্টেবল। আপনি মাঝখানে হ্যান্ড রেস্ট, লং জার্নিতে এর চেয়ে আর বেশি কি চাই বলেন। 5 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলি, অ্যাডভান্স ফিচার। আচ্ছা, নিশান সানি নিয়ে একটা বিষয় হলো যে আপনি এই গাড়ির ড্যাশবোর্ডে যদি আপনি তাকান, আপনার নতুন যে গাড়িগুলা আপনার 2010-এর পর হোক কিংবা টয়োটার অনেক গাড়ি যেগুলো 2005-06 সেগুলোতেও কিন্তু আপনার ড্যাশবোর্ড দেখলে মনে হবে অনেকটা ফিউচারিস্টিক। বাট নিশান সানিতে আপনি 2004, 5, 6 ইভেন 9, 10 এগুলোতেও আপনি এই ফিউচারিস্টিক ফিচার পাবেন না। এর ড্যাশবোর্ডটা এই দিকে আপনি বলতে পারবেন একটু পিছিয়ে আছে। ড্যাশবোর্ডে কোনো ইনফোটেনমেন্ট সিস্টেমের যে ডিসপ্লে থাকে সেই ডিসপ্লে নেই, টাচ স্ক্রিন ডিসপ্লে থাকে সেগুলো নেই, আর তারপরে কোনো টাচ বাটন নেই। এখানে যে মিটারটা আছে এগুলো সব অ্যানালগ, আপনার কাটার সিস্টেম সবগুলো আপনার আগের সিস্টেমে। এখানে এসি সব কিছুই আপনার বাটনের, এখানে কোনো টাচ স্ক্রিন কোনো সিস্টেম নেই। তো আপনি এই দিক দিয়ে বলতে পারেন যে এটা একটু পিছিয়ে আছে। এটা যদি আপনি হজম করতে পারেন তাহলে এই গাড়িটা আপনার জন্য কোনো সমস্যা হবে না। তবে আমার পার্সোনালি এটা খুব ভালোই লাগে, কোনো ডিসপ্লে নেই, কোনো আপনার বাড়তি কোনো অ্যাটেনশন নেই এই ড্যাশবোর্ডে। 6 নম্বর যে পয়েন্ট নিয়ে কথা বলবো তা হলো আপনার ব্যাক ডালায় মানে বুট স্পেস। এই গাড়ির বুট স্পেস কিন্তু অনেক, আপনি যদি ভেতরে তাকান দেখবেন হিউজ একটা স্পেস। তবে এখানে সিএনজি সিলিন্ডার 60 লিটার রাখার কারণে অনেকটা কমে গেছে। তারপরও আপনি যদি দেখেন এখানে বড় একটি লাগেজ, পাশাপাশি 2টা ছোট ব্যাগ কিন্তু অনায়াসে হেঁটে যায়। তো আমি বলবো যে এই গাড়িতে আপনার অ্যাম্পল স্পেস আছে, আপনি যে কোনো জার্নির জন্য এই গাড়িটি পারফেক্ট। 7 নম্বর পয়েন্ট হলো স্মুথ রাইডিং। এই গাড়িটি পার্সোনালি আমি চালাতে যে স্মুথনেস পেয়েছি আমি আসলেই স্যাটিসফাইড। এর যে সাসপেনশন এতটা ভালো, আপনার লং জার্নিতে হাইওয়েতে বলেন বা গ্রামে গঞ্জে আপনার ভাঙ্গাচোরা রাস্তা সব সময় এর সাসপেনশন কিন্তু অনেক ভালো কাজ করে। জাপানিজ বিল্ড, হ্যাঁ জাপানিজ গাড়ি, সো আপনাকে সাসপেনশন নিয়ে কোনো টেনশন করতে হবে না, এটা সুপার। আর এর ভেতরে যে ইঞ্জিনটা আছে 1.3 লিটার, এর ইঞ্জিন সাউন্ড কিন্তু খুব কম। আপনি এরপরে হচ্ছে আন্ডারহুড এখানে কভার আছে, এই যেটা নয়েজ হয় ইঞ্জিনে সেটা কিন্তু এখানে ক্যান্সেলেশন হয়ে যায়। সো ভেতর থেকে এমনিতে আপনি কোনো নয়েজ পাবেন না, আপনার ভেতরে একটা কমফোর্ট কাম একটা পরিবেশ পাবেন, যে পরিবেশে কিন্তু আপনি খুব সুন্দরভাবে গাড়ি চালাতে পারবেন। 8 নম্বর পয়েন্ট ভিজিবিলিটি, ড্রাইভিং ভিজিবিলিটি। আর আজকে পরিবেশটা অনেক ভালো, বাতাস বইছে এখানে, মাঝে মাঝে রোদ এবং মেঘের খেলা চলতেছে। যাই হোক, আপনি যখন ড্রাইভিং সিটে বসবেন আপনি কিন্তু ওভারঅল যে ভিজিবিলিটি অনেক ভালো। আপনার সামনের যে উইন্ডশিল্ড, এটা আপনার যে আই লেভেল, আপনি যে হাইটেরই হন না কেন আপনার কিন্তু পারফেক্টলি সামনের গাড়িগুলো আপনি দেখতে পারবেন, কোনো রকম এখানে বাধা বিপত্তি নাই। আপনার পাশের যে সাইড ভিউ মিরর আছে
ডান পাশের সাইড ভিউ মিরর এবং ব্যাক মিরর যেটা আর কি রিয়ার ভিউ মিরর, সব কিছু মিলে আপনার ব্লাইন্ড স্পট খুবই কম, একটু থাকতে পারে, তবে আপনার গাড়ি চালাতে কখনোই সমস্যা হবে না, আপনি খুব ভালোভাবেই গাড়িটা চালাতে পারবেন। রিয়েলিস্টিক আর কি, আপনার কোনোভাবেই এই জিনিসগুলা কিন্তু এরা খুব ভালোভাবে করছে। আপনার এই যে পোর্শনটা আছে এটাও কিন্তু খুবই কম, এই পোর্শনটা কম থাকার কারণে কিন্তু আপনার এই পাশের যে ভিজিবিলিটিটা, ডান পাশের ভিজিবিলিটি বলেন আর বাম পাশের ভিজিবিলিটি বলেন, অনেক ভালো আসে। 9 নম্বর পয়েন্ট, মডার্ন ডিজাইন। আচ্ছা, এই গাড়িটা মডার্ন ডিজাইন না ওল্ড ডিজাইন, এটা আমি কি বলবো, এটা হচ্ছে মিক্সার। এটা আপনার মডার্নও লাগতে পারে, আবার হচ্ছে একটু ওল্ড শেপেরও মনে হতে পারে, তবে আপনার রিগ্রেট ফিল হওয়ার কোনো কিছুই নাই। এই গাড়িটি কিন্তু বাংলাদেশের যে সরকারি বড় বড় অফিসাররা আছে আপনার তারা ব্যবহার করে এবং সরকার তাদের জন্য এটা বরাদ্দ দেয়। এবং ওভারঅল যদি আপনি লুকটা দেখেন, ডাইনামিক লুক, আপনি গাড়ির চতুর্পাশে যদি ঘুরে দেখেন আপনার কখনোই গাড়িটি খারাপ লাগবে না। আপনার যে ফ্রন্ট লুকটা অনেক গর্জিয়াস, কিছুটা মানে হাসবেন আপনারা, BMW সিরিজের কিছু গাড়ির সঙ্গে কিন্তু এর শেপ মিল আছে। 10 নম্বর এবং আজকে শেষ পয়েন্ট, এই গাড়িটা কি ভ্যালু ফর মানি কিনা? এই গাড়িটি আপনি যে টাকা দিয়ে কিনলেন সেই হিসেবে কি গাড়িটা আপনাকে সার্ভিস প্রোভাইড করতেছে কিনা? তো সেটা যদি বলি, অবশ্যই সার্ভিস প্রোভাইড করতেছে আপনি, কারণ এই গাড়িটি কিনতেই তো আপনি কম দিয়ে কিনতেছেন। আপনার 2004 থেকে শুরু করে 9, 5 থেকে 7-8 লাখ টাকার মধ্যে একটা গাড়ি পাচ্ছেন যেটার এত লাক্সারিয়াস আপনি ফিল পাবেন, স্মুথ ড্রাইভ, ফুয়েল এফিশিয়েন্ট। তো সব দিক থেকে যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই এটা ভ্যালু ফর মানি আমার দৃষ্টিতে। আমি এতদিন ধরে ইউজ করতেছি, মিনিমাম আপনার মেনটেন্যান্স কস্ট সব কিছু বিচার করলে অবশ্যই ফ্যামিলি কার হিসেবে, এবং অনেকে উবারে নিতে চায়, তো আপনারা নিতে পারেন। এই গাড়িটা ভ্যালু ফর মানি। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।